আজকের ক্লাসে আমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের ওশনোগ্রাফি চ্যাপ্টার থেকে প্রশান্ত মহাসাগরের স্রোতগুলি সম্পর্কে ডিটেইলসে জানব। ঠিক আছে, এর আগের এই ক্লাসটিতে আমরা আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি সম্পর্কে বিস্তারিত জেনেছি, তাই তো। এই ক্লাসটিতে আমরা আরও জেনেছি যে এই ওশেন কারেন্ট, ওশেন ড্রিফট আর ওশেন স্ট্রিমের মধ্যে কি পার্থক্য জেনেছি। ওকে, আরও জেনেছি সমুদ্র স্রোত সৃষ্টির কারণকে, এগুলো জেনেছি। ফলে তোমার যদি আগের এই আটলান্টিক মহাসাগরের স্রোতের এই ক্লাসটি দেখা না থাকে তাহলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে একটু অসুবিধা হতে পারে। ফলে অবশ্যই আজকের ক্লাসটি দেখার আগে এই ক্লাসটি আগে দেখে নেবে। ঠিক আছে, এই ক্লাসটি আমার ইউটিউবে ওপেন আছে। এবার চলো তাহলে শুরু করি। ঠিক আছে, দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করো, এই হচ্ছে দেখো প্রশান্ত মহাসাগর, এই মাঝখানটা এই হচ্ছে প্রশান্ত মহাসাগর, তাই তো। এর দুদিকে কোন মহাদেশগুলো আছে দেখো, এটা কি এশিয়া মহাদেশ, এটা অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তাই তো। এবার দেখো এই যে প্রশান্ত মহাসাগর আছে, এই প্রশান্ত মহাসাগরে দেখো সমুদ্র জলের উষ্ণতা সব জায়গায় সমান হবে কি সমান হবে না, এটা আমি আগের ক্লাসেও বলছি, আবার আজকের ক্লাসেও বলতে হবে, কারণ যদি কেউ আজকের ক্লাসটি প্রথম দেখে থাকো তাহলে বুঝতে পারবে না, এই জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। ওকে, কিরকম দেখো, তার মানে এই হচ্ছে দেখো এই হচ্ছে নিরক্ষরেখা। ওকে, তো নিরক্ষীয় অঞ্চলে কি হয়, সূর্যরশ্মি কি সারা বছর কি লম্বভাবে পড়ে, তাই তো। ফলে কি হয়, এই প্রশান্ত মহাসাগরে এই নিরক্ষীয় অঞ্চলে যে সমুদ্র জল তার উষ্ণতা কি বেশি হয়, তাই তো, অবশ্যই বেশি হবে। ধরে নাও যে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। আবার তাহলে এই উত্তর এবং দক্ষিণ দিকে, প্রশান্ত মহাসাগরের উত্তর এবং দক্ষিণ এই দুদিকে উষ্ণতা কি একই থাকবে, অবশ্যই কি উষ্ণতা কি কম হবে। তার মানে এখানে মনে করো উষ্ণতা 4 ডিগ্রি সেলসিয়াস, মেরুর দিকে উষ্ণতা আরও কম হয়, এখানে মনে করো 4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একই মহাসাগরে দেখো জলের উষ্ণতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাই তো। নিরক্ষীয় অঞ্চলে বেশি হবে, মেরু অঞ্চলের দিকে বা উচ্চ অক্ষাংশের দিকে কম হবে। ওকে, তো এবার একই মহাসাগরে কম উষ্ণ বেশি উষ্ণ জল আছে, তাই তো। ভারসাম্য রক্ষার জন্য কি হবে দেখো, মনে রাখবে এই নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জল কি হয়, নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ জল কি হয়, মেরুর দিকে প্রবাহিত হয়। আর এই যে উষ্ণ জলের ধারা তৈরি হয়, এই উষ্ণ জলের ধারাটাকেই বলা হয় কি উষ্ণ স্রোত। তাহলে এখান থেকে ক্লিয়ার, উষ্ণ স্রোত কোথা থেকে তৈরি হবে, আগের ক্লাসে বলেছি কোথা থেকে, নিরক্ষীয় অঞ্চল থেকে তৈরি হবে, তাই তো। উষ্ণ স্রোত কোথায় যাবে, মেরু অঞ্চলের দিকে যাবে, তার মানে এখান থেকে এদিকেও যাবে। ওকে, আবার কি দেখো, তাহলে ঠিক একই রকম ব্যালেন্স করার জন্য কি হবে, যে উচ্চ অক্ষাংশের শীতল জল বা মেরু অংশের শীতল জল কি হবে, নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসবে, তাই তো। তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে কি শীতল জলের ধারা, সেটাই কি শীতল স্রোত, তাই তো। তাহলে উষ্ণতার তারতম্য অনুযায়ী মহাসাগরের স্রোত দুরকম, একটা উষ্ণ স্রোত, শীতল স্রোত। তাহলে এই শীতল স্রোতের উৎপত্তি কোথায় হবে, কি মেরু অঞ্চলের দিকে, তাই তো। আসবে কোথায়, নিরক্ষীয় অঞ্চলের দিকে, এটুকু ক্লিয়ার। এবার দেখো উষ্ণ জল যেহেতু হালকা, ফলে উষ্ণ জল কি হবে, উষ্ণ স্রোত কি সমুদ্র জলের উপরিতল দিয়ে যাবে, এই জন্য উষ্ণ স্রোতের আরেক নাম কি কি বলতো, বহিঃস্রোত। আর শীতল জল যেহেতু ভারী, ফলে কি সমুদ্রের জলতলের কিছুটা তল দিয়ে যাবে। ওকে, এই জন্য শীতল স্রোতকে বলা হয় কি অন্তঃস্রোত, এটুকু ক্লিয়ার। এবার দেখো এখানে মনে রাখবে এই যে নিরক্ষরেখা আছে, ওকে, এই নিরক্ষরেখা কি করে, নিরক্ষরেখা কি করে, প্রশান্ত মহাসাগরকে দুটা ভাগে ভাগ করে। নিরক্ষরেখার উত্তর অংশের নাম কি উত্তর প্রশান্ত মহাসাগরের, দক্ষিণের অংশের নাম কি দক্ষিণ প্রশান্ত মহাসাগর, ক্লিয়ার। আবার কি দেখো, তাহলে এই যে উষ্ণ স্রোত তৈরি হচ্ছে নিরক্ষীয় অঞ্চল থেকে কোথায় যাবে, মেরুর দিকে যাবে, তাই তো। আর শীতল স্রোত তৈরি হচ্ছে কোথায়, মেরু অঞ্চল আসবে কোথায়, নিরক্ষীয় অঞ্চলের দিকে। তো এরকম স্ট্রেট কিন্তু আসে না, এই তো। কি হয়, আগের ক্লাসে বলেছি যে সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ কি বায়ু প্রবাহ, তাই তো। এবার এই আসা যাওয়াটাকে কি করে, বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। কিভাবে করে এবার দেখো কিরকম, দেখো এই প্রশান্ত মহাসাগরের উপরে দেখো অক্ষরেখাগুলো আমি আঁকলাম, ঠিক আছে। এটা মনে করো 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটা মনে করো 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তো এই 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা আর 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে কোন নিয়ত বায়ু প্রবাহিত হয় তোমরা জানো, কোন নিয়ত বায়ু, আয়ন বায়ু প্রবাহিত হয়, তাই তো। এই হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, এই হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তো এই দুই বায়ু মোটামুটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, কি বলছি, মোটামুটি পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। আর দেখো এই 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 60 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তাই তো। 30 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। তো এই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, এই দুই অক্ষরেখার মাঝখানে কোন বায়ু প্রবাহিত হয়, মোটামুটি এই পশ্চিমা বায়ু পশ্চিম দিক থেকে, মানে এদিক থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়,
ঠিক আছে। আর কি দেখো, এবার এটা যদি প্রশান্ত মহাসাগর হয়, তাহলে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল যদি বলি তাহলে কোনটা মনে রাখবে, কোনটা প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক কোনটা, তার মানে এই উত্তর আমেরিকার উপকূল আর দক্ষিণ আমেরিকার এই উপকূলটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল, তাই তো। আর প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল কোনটা, এই এশিয়ার উপকূল, অস্ট্রেলিয়ার উপকূল, এই উপকূলটা হচ্ছে কি প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূল, ঠিক আছে। এবার দেখো এই বায়ু প্রবাহগুলো সমুদ্র স্রোতকে সত্যি সত্যি কিভাবে নিয়ন্ত্রণ করে। দেখো এই যে নিরক্ষরেখার উভয় দিকে, মানে উত্তর দিকে দক্ষিণ দিকে, নিরক্ষরেখার উভয় দিকে পৃথিবীর আবর্তন গতি এবং আয়ন বায়ুর জন্য দুটো উষ্ণ স্রোতের সৃষ্টি হয়। ঠিক কিরকম, ঠিক এরকম এদিক থেকে এদিকে দুটা, এই একটা উষ্ণ স্রোত আর এই একটা উষ্ণ স্রোত, ঠিক আছে। দুটা উষ্ণ স্রোতের তৈরি হচ্ছে। কেন হচ্ছে বলতো, কারণ কি বলছে পৃথিবীর আবর্তন গতি আর কি আয়ন বায়ুর জন্য। আয়ন বায়ু কি হয়, এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, ফলে আয়ন বায়ু কি করে এই নিরক্ষীয় অঞ্চলের জলকে কি করে এই পূর্ব উপকূল থেকে, মানে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল থেকে পশ্চিম দিকে ঠেলে নিয়ে আসতে থাকে। বোঝা গেল কি বলছি। তাহলে এই যে স্রোতটা তৈরি হচ্ছে, এখানকার জল কি উষ্ণ জল, তার মানে দুটা স্রোতেই কি উষ্ণ স্রোত। ক্লিয়ার। এবার এই নিরক্ষরেখার উত্তরের স্রোতটার নাম উত্তর নিরক্ষীয় স্রোত, আর এই দক্ষিণের স্রোতটার নাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এরপর কি হয় দেখো, যে এই দুটা স্রোতে কি হচ্ছে, তারা পূর্ব থেকে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, তাই তো। এই পূর্ব থেকে পশ্চিম দিকে এই স্রোতটাও আসছে, পূর্ব থেকে পশ্চিম দিকে এই স্রোতটাও আসছে, তাই তো, দক্ষিণ নিরক্ষীয় স্রোতটাও এসছে। ওকে। এবার দেখো এখানে আছে কি, দেখো এখানে অসংখ্য দ্বীপপুঞ্জ আছে। কি বলছি, অসংখ্য দ্বীপপুঞ্জ আছে, ফিলিপাইন দ্বীপপুঞ্জ আছে, যেমন এটা দেখো নিউগিনি দ্বীপ, ঠিক আছে, পাপুয়া নিউগিনি দ্বীপ। ওকে। এবার কি হয় দেখো, এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা আছে, এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত কি হয়, এই যে পাপুয়া নিউগিনি দ্বীপে বা এখানে কিন্তু কি বলতো অসংখ্য নিমজ্জিত শৈলশিরাও আছে, ঠিক আছে। এগুলোতে বাধা পেয়ে এই স্রোতটা তিনটা শাখায় ভাগ হয়ে যায়। কি হয় দেখো, এই একটা শাখা, এই একটা শাখা, এই একটা শাখা। তাহলে এটা কোন স্রোত বলছি, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তাই তো। তাহলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে যে দ্বীপপুঞ্জ আছে, ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউগিনি দ্বীপপুঞ্জ, এখানে বাধা পেয়ে কি তিনটা শাখায় ভাগ হচ্ছে। ওকে। দেখো সবার উত্তরের শাখা, মানে এই যে এই শাখাটা কি হয় দেখো, নিরক্ষরেখা অতিক্রম করে দেখো উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। কার সঙ্গে বলছি, উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। ওকে। আর দেখো এই যে এই স্রোতটা আছে, দেখো এই যে এই স্রোতটা দেখো, এই দুটা মানে অস্ট্রেলিয়া আর এই যে নিউগিনি এর মাঝখানে যে সংকীর্ণ সমুদ্র, কি বলছিলাম, দুটা স্থলভাগের মাঝখানের সংকীর্ণ সমুদ্রকে কি বলা হয়, প্রণালী, তাই তো। তো এই যে সংকীর্ণ সমুদ্র, এর নাম হচ্ছে টোরেস প্রণালী। কি বলছি দেখো, টোরেস প্রণালী, ঠিক আছে। তো এই মাঝের স্রোতটা টোরেস প্রণালী দিয়ে দেখো ভারত মহাসাগরে চলে যায়। ক্লিয়ার। আর দেখো আর এই যে এই শাখা কি হয় দেখো, দক্ষিণ থেকে দেখো এটা কি অস্ট্রেলিয়ার কোন দিকের উপকূল, পূর্ব উপকূল। তো অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়, ঠিক আছে। তো এই স্রোতটার নামই হচ্ছে কি বলতো, পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত। কি বলছি, পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত, কারণ এখানে যে অস্ট্রেলিয়া স্টেটটা আছে তার নাম হচ্ছে নিউ সাউথ ওয়েলস। ওকে। তাহলে দেখো এবার যদি জিজ্ঞেস করি এই নিউ সাউথ ওয়েলস স্রোত বা পূর্ব অস্ট্রেলীয় স্রোতটা কি উষ্ণ না শীতল স্রোত, উত্তর কি হবে, অবশ্যই উষ্ণ স্রোত। কারণ কার শাখা, দক্ষিণ নিরক্ষীয় স্রোতের শাখা। আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত কোথা থেকে এসছে, কি নিরক্ষীয় অঞ্চলের জল বয়ে নিয়ে আসছে, ফলে উষ্ণ জল বয়ে নিয়ে আসছে। ওকে। তো এই পূর্ব অস্ট্রেলীয় স্রোতটা কি বলছি, উষ্ণ স্রোত। তো তোমরা কিন্তু শুধু ছবি দেখেই উষ্ণ শীতল স্রোত মনে রাখতে পারবে, এবং পরীক্ষায় প্রশ্ন এলে কিন্তু এই নাম দিয়ে, স্রোতের নাম দিয়ে প্রশ্ন আসবে, যেটা কি প্রকৃতির স্রোত, উষ্ণ স্রোত, শীতল স্রোত, এরকম। আরেকটা বিষয় কেমন দেখো, এই যে উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এই দুটা স্রোত কি হচ্ছে, এই প্রশান্ত মহাসাগরের পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণ জলরাশি নিয়ে পশ্চিম দিকে চলে আসছে, তাই তো। পূর্ব উপকূল থেকে প্রচুর জল নিয়ে স্রোত দুটো পশ্চিম দিকে আসছে, ফলে কি হয় বলতো, পশ্চিম দিকের এই যে এখানে এই অংশে প্রচুর পরিমাণ সমুদ্রের জল জড়ো হয় বা জমা হয়। ওকে। তাতে কি দেখা যায় বলতো, তাতে দেখা যায় যে পশ্চিম দিকে জলের মানে উচ্চতা, সমুদ্র জলের উচ্চতা পূর্ব দিকের তুলনায় বেশি হয়ে যায়, প্রায় 1 মিটার পর্যন্ত বেশি উঁচু হয়ে যায়। তার মানে পূর্ব দিকে জলের উচ্চতা কমে যায়, তাই তো, কারণ প্রচুর পরিমাণ জল সরে যাচ্ছে। কিন্তু পশ্চিম দিকে এখানে গিয়ে জলের উচ্চতা বেড়ে যায়, কত বলছি, প্রায় 1 মিটার উচ্চতা বেড়ে যায়, প্রায় বলছি কিন্তু,
ঠিক আছে, তাহলে কি হবে, জল কি থাকে, সমোচ্চশীলতায় থাকে, তাই তো। তাহলে কি হবে, তাহলে এদিকে যেহেতু জলের উচ্চতা বেশি, এদিকে জল উচ্চতা কমে গেল, তখন কি হয়, তখন এই উচ্চতার ভারসাম্য রক্ষার জন্য এই নিরক্ষরেখা বরাবর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আরেকটা খুব ধীর গতি সম্পন্ন স্রোতের তৈরি হয়। এই স্রোতটাকে বলা হয় নিরক্ষীয় প্রতিস্রোত। খুব ভালো করে মনে রাখবে। তাহলে নিরক্ষীয় প্রতিস্রোত তৈরি হচ্ছে কি, বায়ু প্রবাহের দ্বারা? অবশ্যই না। কিসের দ্বারা? কি, সমুদ্র জলের উচ্চতার ভারসাম্য রক্ষা করার জন্য এই নিরক্ষীয় প্রতিস্রোতের তৈরি হচ্ছে। আর প্রতিস্রোতটা কোন দিকে? এই উত্তর নিরক্ষীয় স্রোত আর দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝ বরাবর কি, পশ্চিম থেকে পূর্ব দিকে খুব ধীর গতিতে প্রবাহিত হয়। ওকে, আটলান্টিক মহাসাগরেও কিন্তু এই নিরক্ষরেখা বরাবর এরকম নিরক্ষীয় প্রতিস্রোত আছে। ওই ক্লাসে কিন্তু আমার কথাটা বলা হয়নি। এবার যদি জিজ্ঞেস করি যে এই নিরক্ষীয় প্রতিস্রোতটা কি প্রকৃতির স্রোত, উষ্ণ স্রোত না শীতল স্রোত? বুঝতেই পারছো, নিরক্ষীয় অঞ্চলে জল মানে কি উষ্ণ জল, তার মানে কি এটা উষ্ণ স্রোত হলো। এবার দেখো, তার মানে দেখো এটা কি দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পরে কে আছে? কুমেরু মহাসাগর, তাই তো। তো কুমেরু মহাসাগর থেকে দেখো একটা শীতল স্রোত প্রশান্ত মহাসাগরে আসে। যখনই এই 60 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে, তাহলে 60 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করলে কোন বায়ুর প্রভাবে পড়বে? দেখো এটা কি পশ্চিমা বায়ু প্রভাবে পড়বে। ফলে এরকম পশ্চিম থেকে স্রোতটা পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে, তাই তো। কোথাকার স্রোত? কুমেরু মহাসাগর থেকে এসছে, তাই তো। তাহলে কুমেরু মহাসাগর থেকে যেহেতু আসছে, তার মানে কি শীতল জলের ধারা। তাহলে এটা কি স্রোত? শীতল স্রোত। নাম কি বলছি? কুমেরু শীতল স্রোত, তাই তো। তাহলে কুমেরু শীতল স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয় কোন বায়ুর জন্য? পশ্চিমা বায়ুর জন্য। ওকে, মনে রাখবে আগের ক্লাসে বলেছিলাম যে পশ্চিমা বায়ুর প্রবাহের জন্য যদি কোনো ধীর গতি সম্পন্ন স্রোত প্রবাহিত হয়, তাহলে কিন্তু সেটাকে ওশেন কারেন্ট না বলে ওশেন ড্রিফট বলা হয়। তাহলে কি দেখো, এটাও কিন্তু একটা কি ওশেন ড্রিফট। কেন? এটা পশ্চিমা বায়ুর জন্য প্রবাহিত হচ্ছে। ওকে, এবার দেখো তাহলে এই যে কুমেরু শীতল স্রোত পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে দেখো এই দক্ষিণ আমেরিকার এই অংশটাকে বলা হয় হর্ন অন্তরীপ। কি বলছি? হর্ন অন্তরীপ। ঠিক আছে, আগের ক্লাসে বলেছিলাম অন্তরীপ মানে কি, যে যদি কোনো ভূখণ্ড ত্রিভুজের মতো সমুদ্রে প্রলম্বিত থাকে, তাহলে ত্রিভুজের এই অংশটাই হচ্ছে কি হর্ন অন্তরীপ। ভারতের ক্ষেত্রে ভারতের দক্ষিণ অংশটা কি আছে? এই আছে, তাই তো। এটাকে কি বলা হয়? এটা একটা অন্তরীপ। নাম রাখা হয়েছে কি কন্যাকুমারিকা অন্তরীপ, আগের ক্লাসে বলেছিলাম। ওকে, এবার দেখো তাহলে এই যে কুমেরু শীতল স্রোত কি হয়, এই হর্ন অন্তরীপে বাধা পেয়ে দুটো শাখায় ভাগ হয়। দেখো একটা শাখা, এই দুটো শাখায় ভাগ হলো, একটা শাখা চলে গেল আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে। আরেকটা শাখা কি হয়? দেখো এটা উত্তর আমেরিকা, তাই তো। উত্তর আমেরিকা। এবার উত্তর আমেরিকার যদি এটা বলি কোন দিকের উপকূল? উত্তর আমেরিকার কি পশ্চিম উপকূল, তাই তো। তার মানে একটা শাখা আটলান্টিক মহাসাগরে চলে গেল, আর এই শাখাটা দেখো যে উত্তর আমেরিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়। আর এই যে এখানে যে দেশটা আছে, এই দেশটার নাম কি? চিলি, তাই তো। এবার এই স্রোতটা চিলির উপকূলে, এই স্রোতটার নাম হচ্ছে হামবোল্ড স্রোত। ভূগোলবিদ হামবোল্ডের নাম অনুসারে এই স্রোতটার নাম রাখা হয়েছে কি হামবোল্ড স্রোত। তাহলে যদি জিজ্ঞেস করি হামবোল্ড স্রোতটা উষ্ণ না শীতল স্রোত, কি হবে? উত্তর কি হবে? অবশ্যই কি শীতল স্রোত। কারণ কার শাখা? কুমেরু শীতল স্রোতের শাখা। ওকে, এবার দেখো এই হামবোল্ড স্রোত, এখানে যে দেশটা আছে তার নাম কি? পেরু। ওকে, এবার এই হামবোল্ড স্রোত যখন পেরু উপকূলে পৌঁছায় বা পেরু উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়, তখন তার নাম পেরু স্রোত। ওকে, এবার 30 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করলে এটা আবার কি হবে? আয়ন বায়ুর প্রভাবে পড়বে। তখন কি হবে? আবার কি এরকম বেঁকে যায়, বেঁকে গিয়ে কার সাথে মিলিত হয়? দেখো এটা কোন স্রোত? দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। বুঝা গেল? এবার দেখো দক্ষিণ নিরক্ষীয় স্রোত আসছে, আর এটা কি নিউ সাউথ ওয়েলস স্রোত। ওকে, এবার এই যে নিউ সাউথ ওয়েলস স্রোত, এই স্রোতটা বা পূর্ব অস্ট্রেলীয় স্রোত, এই স্রোতটাও যখন 30 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে, তাহলে এর মাঝখানে 30 থেকে 60 কোন বায়ু প্রবাহিত হচ্ছে? পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিমা বায়ু প্রভাবে পড়বা, তাই তো। তো এই নিউ সাউথ ওয়েলস স্রোত বা পূর্ব অস্ট্রেলীয় স্রোত আবার কি হয়? গিয়ে এরকম পশ্চিমা বায়ুর জন্য দেখে গিয়ে দেখো কার সঙ্গে মিলিত হয়? এটা কি কুমেরু শীতল স্রোতের সঙ্গে মিলিত হয়। তোমরা কিন্তু নামগুলো মানে ছবিটা আঁকবে, সঙ্গে সঙ্গে কিন্তু নামগুলো লিখে রাখবে। ওকে, তাহলে দেখো তাহলে এখানে কি একটা সার্কুলার তৈরি হচ্ছে, সার্কুলেশন হচ্ছে, তাই তো। সার্কুলেশনটা কি দেখো ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে এরকম ঘূর্ণন হচ্ছে। ওকে, আর যদি সমুদ্রের জলকে মাঝখানে রেখে চারদিকে জল স্রোত এরকম চক্রাকারে ঘোরে, তখন সেটাকে কি বলা হয়? গায়র বলা হয়।
ওকে, আর এই গায়রের মাঝখানেই যদি গায়রে যদি প্রচুর পরিমাণ সামুদ্রিক উদ্ভিদ শ্যাওলা এগুলো জন্মায়, তখন সেটাই কি শৈবাল সাগর। তার মানে কি দেখো, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটা কি গায়র তৈরি হচ্ছে। কোন কোন স্রোতের মিলনে হচ্ছে দেখো, এটা কোন স্রোত? কুমেরু শীতল স্রোত, তাই তো, হাম্বোল্ট স্রোত বা পেরু স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আর কি এটা কি পূর্ব অস্ট্রেলীয় স্রোত। এই কয়টা স্রোত মিলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটা গায়র সৃষ্টি হচ্ছে। এবার যদি একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি শীতল স্রোতের নাম লেখো, তাহলে বুঝতেই পারছো কি লিখবে? হাম্বোল্ট স্রোত, তাই তো। যদি বলি যে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের নাম লেখো, তাহলে কি পূর্ব অস্ট্রেলীয় স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত বা দক্ষিণ নিরক্ষীয় স্রোতও লিখতে পারো, ঠিক আছে। এবার দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছি কিরকম দেখো। তাহলে দেখো, এই যে হাম্বোল্ট স্রোত কি স্রোত? শীতল স্রোত, তাই তো। কার উপকূল দিয়ে প্রবাহিত হচ্ছে? চিলি পেরুর উপকূল দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই শীতল স্রোতের প্রভাবে চিলি উপকূলের অংশে জলবায়ু কি থাকবে? শুষ্ক শীতল থাকবে, বৃষ্টিপাত কম হবে, শীতল জলবায়ু থাকবে। ক্লিয়ার? এবার দেখো, এইবার কোনো কোনো বছর, ঠিক আছে, কোনো কোনো বছর কি হয়, এই যে হাম্বোল্ট স্রোতটা, এই হাম্বোল্ট স্রোতটা এই চিলি উপকূল দিয়ে আসে না, ঠিক আছে। হাম্বোল্ট স্রোতের প্রবাহটা বন্ধ হয়ে যায়। তার পরিবর্তে এই যে নিরক্ষীয় প্রতিস্রোতটা আছে, এই নিরক্ষীয় প্রতিস্রোতই তখন এই চিলির উপকূল দিয়ে উল্টা দিক থেকে প্রবাহিত হতে শুরু করে, ঠিক আছে। কি বলছি? এই নিরক্ষীয় প্রতিস্রোত চিলির উপকূল দিয়ে উল্টো দিকে প্রবাহিত হয়, উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হতে শুরু করে। তাহলে দেখো, তাহলে যে বছর এই উল্টা স্রোতটা প্রবাহিত হবে, তাই তো, তাহলে এটা কি স্রোত? উষ্ণ স্রোত। চিলির উপকূল দিয়ে কি উষ্ণ স্রোত প্রবাহিত হবে, ওকে। এই স্রোতটার নামই হচ্ছে এল নিনো। খুব সহজ বিষয়, কিন্তু অত জটিল কিছু না। তাহলে এই নিরক্ষীয় প্রতিস্রোতটাই যখন চিলির উপকূল বরাবর যে বছর বা যে সময়, সব সময় হয় না, কোনো কোনো বছর, কয়েক বছর অন্তর অন্তর এই নিরক্ষীয় প্রতিস্রোতটাই কি হয়, চিলির উপকূল বরাবর দক্ষিণ দিকে নেমে আসে, তখন এই স্রোতটাকেই বলা হয়, এইটাকেই বলা হয় এল নিনো। আর এটা হলে বুঝতেই পারছো কি হবে, তাহলে চিলির উপকূলের আবহাওয়া কি একদম পাল্টে যাবে, তাই তো। সবসময় কি প্রবাহিত হতো? শীতল স্রোত প্রবাহিত হতো, ফলে চিলির উপকূলের আবহাওয়া কি থাকতো? শুষ্ক শীতল থাকতো, তাই তো। কিন্তু যখনই যে বছর এই উষ্ণ স্রোতটা নেমে আসবে, মানে এল নিনোর বছর, এল নিনো আসছে, ওকে, সেই বছর কি হবে? এখানকার আবহাওয়া কি হবে? উষ্ণ প্রকৃতির হয়ে যাবে, প্রচুর বৃষ্টিপাত হবে, যেহেতু উষ্ণ স্রোত প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসছে, ফলে কি বৃষ্টিপাত হবে, ওকে। তার মানে বুঝতে পারলে এল নিনো কিন্তু জটিল কোনো বিষয় নয়। কি এই সামুদ্রিক স্রোতেই, কোথাকার স্রোত? প্রশান্ত মহাসাগরের স্রোত, তাই তো। এবার যদি প্রশ্ন করি যে এল নিনো তার মানে কোন দুটো স্রোতের সঙ্গে যুক্ত, কোনটা? একটা হচ্ছে কি হাম্বোল্ট স্রোত, আরেকটা কি এই নিরক্ষীয় প্রতিস্রোত, তাই তো। আর যদি স্পেসিফিক বলি যে এল নিনোর বছরে কোন স্রোত, এল নিনোর জন্য কোন স্রোত দায়ী, বা এল নিনোর বছরে কোন স্রোত আসে না, তাহলে উত্তর কি হবে? এই হাম্বোল্ট স্রোত বা পেরু স্রোতটা আসে না। আবার কিছুদিন এটা চলতে থাকার পরে, মানে এই যে নিরক্ষীয় প্রতিস্রোত এই চিলির উপকূল বরাবর দক্ষিণ দিকে যাচ্ছে, কিছুদিন বা কয়েক মাস চলার পরে আবার সেই প্রবাহটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গিয়ে আবার কি হয়, ঠিক স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই হাম্বোল্ট স্রোতটা আবার চিলির উপকূল দিয়ে প্রবাহিত হতে শুরু করে, ওকে। যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন তার নামই কিন্তু লা নিনা। এরপর দেখো যে উত্তর প্রশান্ত মহাসাগরের স্রোত, ঠিক আছে, কিরকম দেখো। তাহলে এই যে উত্তর নিরক্ষীয় স্রোত পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো। এই পশ্চিম দিকে এসে, এটা কোন মহাদেশ? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের কোন উপকূল? এশিয়া মহাদেশের পূর্ব দিকের উপকূল, তাই তো। এবার এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত আর এই যে উত্তর নিরক্ষীয় স্রোতের এই শাখা একসঙ্গে মিলে পশ্চিম দিকে আসছে। পশ্চিম দিকে এসে কি হয়, এই এশিয়ার পূর্ব উপকূলে বাধা পায়, বাধা পেয়ে এরকম উত্তর পূর্ব দিকে বেঁকে যায়, ঠিক আছে। উত্তর পূর্ব দিকে বেঁকে গিয়ে এই উত্তর পূর্ব দিকে প্রবাহিত হতে শুরু করে, ঠিক আছে। তো এখানে কি আছে? এটা চীন, তাই তো। এখানে আছে তাইওয়ান, তার মানে চীন তাইওয়ানের পাশ দিয়ে প্রবাহিত হতে শুরু করে, ওকে। দেখো, আর এটা হচ্ছে জাপান দ্বীপপুঞ্জ, ঠিক আছে। কি হয়, এই জাপান দ্বীপপুঞ্জের দক্ষিণে গিয়ে এটা মোটামুটি দুটা ভাগে ভাগ হয়ে যায়, এই ঠিক আছে, দুটা ভাগে ভাগ হয়ে যায়। এবার দেখো, এর মূল অংশটাই, এই স্রোতের মূল অংশটাই, তাহলে এটা জাপানের এই দিকটা কি কোন উপকূল? পূর্ব দিকের উপকূল। জাপানের পূর্ব উপকূল বরাবর এই অংশটা প্রবাহিত হয়। এর নাম হচ্ছে কি বলতো? জাপান বা কুরোশীয় স্রোত। কি বলছি? জাপান বা কুরোশীয় স্রোত। তাহলে জাপান বা কুরোশীয় স্রোত জাপানের কোন উপকূল বরাবর যাচ্ছে? ডান দিকটা মানে কি পূর্ব উপকূল বরাবর যাচ্ছে,
তাই তো? এবার যদি জিজ্ঞেস করি বলতো এই কুরোশীয় স্রোত বা জাপান স্রোতটা কি উষ্ণ স্রোত না শীতল স্রোত? বুঝতেই পারছো কি উষ্ণ স্রোত। কেন? কোথা থেকে আসছে? নিরক্ষীয় অঞ্চল থেকে আসছে, নিরক্ষীয় স্রোতেরই শাখা। ওকে, এবার দেখো আরেকটা খুব অল্প পরিমাণ জল নিয়ে এই জাপানের পশ্চিম উপকূল বরাবর আরেকটা স্রোত অগ্রসর হয়। কি বলছে এটা? তাহলে জাপানের এটা কোন দিক? পশ্চিম দিক। পশ্চিম উপকূল বরাবর আরেকটা স্রোত অগ্রসর হয়। এই স্রোতটার নাম হচ্ছে সুসীমা স্রোত। কি বলছি? সুসীমা স্রোত। তাহলে এই স্রোতটাও কি উষ্ণ স্রোত। ক্লিয়ার হলো? এবার দেখো এবার জাপান বা কুরোশীয় স্রোত, এবার এই যে জাপান বা কুরোশীয় স্রোত যখনই 30 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করবে, এই যে 30 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করবে, কার প্রভাবে পড়বে? কি পশ্চিমা বায়ুর প্রভাবে পড়বে। ফলে স্রোতটা তখন পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে। আর যখনই পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করে তখন তার নাম হয় উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত বা নর্থ আটলান্টিক ড্রিফট। তাহলে এটাও কিন্তু ড্রিফট। কেন ড্রিফট? বুঝতেই পারছো কেন? কারণ এটা কোন বায়ুর দ্বারা প্রবাহিত হচ্ছে? কোন বায়ু? পশ্চিমা বায়ুর দ্বারা কি প্রভাবিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে। এই জন্য উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতটা কি নর্থ প্যাসিফিক ড্রিফট। ক্লিয়ার হলো? এবার দেখো এবার এই উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, ঠিক আছে, উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত দেখো পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। অগ্রসর হয়ে এটা কি উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার কোন দিকের উপকূল? পশ্চিম উপকূল। তাই তো? পশ্চিম উপকূলে বাধা পায়। বাধা পেয়ে এরকম দুটা শাখায় ভাগ হয়। ক্লিয়ার হলো? দেখো তো একটা শাখা, এই শাখাটা চলে যায় আলাস্কা উপসাগরে। এই স্রোতটার নাম হচ্ছে আলাস্কা স্রোত। ওকে, আর আরেকটা শাখা যেটা দক্ষিণ বরাবর দক্ষিণ দিকে নেমে আসে, ক্যালিফোর্নিয়ার উপকূল বরাবর দক্ষিণ দিকে নেমে আসে, এই স্রোতটার নাম ক্যালিফোর্নিয়া স্রোত। ওকে, এবার দেখো যদি জিজ্ঞেস করি যে এই যে নর্থ আটলান্টিক ড্রিফট, নর্থ প্যাসিফিক ড্রিফট, ওকে, নর্থ প্যাসিফিক ড্রিফট বা উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, স্রোতটা কি উষ্ণ শীতল স্রোত? কি উষ্ণ স্রোত। তাহলে এই উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতেরই দুটো শাখা, এটা কি বলছি? আলাস্কা স্রোত, এটা কি বলছি? ক্যালিফোর্নিয়া স্রোত। তাই তো? তাহলে দুটো শাখায় কি হওয়া উচিত? উষ্ণ হওয়া উচিত। তাই তো? কিন্তু মনে রাখবে এই যে আলাস্কা স্রোত, এই স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত। ওকে, আর এই যে ক্যালিফোর্নিয়া স্রোত, এই ক্যালিফোর্নিয়া স্রোতটা হচ্ছে শীতল স্রোত। তাহলে দেখো এই উষ্ণ স্রোতের দুটো শাখা হওয়া সত্ত্বেও একটা হচ্ছে কি উষ্ণ স্রোত আর একটা হচ্ছে শীতল স্রোত। কেন হচ্ছে সেটা এখানে আর বলছি না, তোমরা আটলান্টিক মহাসাগরে সেটা জেনেছো। তাই তো? দেখো তাহলে এই ক্যালিফোর্নিয়া স্রোতটা কি হয়? দক্ষিণ দিকে প্রবাহিত হয়। আবার কি হয়? দেখো এই উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিশে যায়। তাহলে যদি জিজ্ঞেস করি বলতো যে আটলান্টিক মহাসাগরের সঙ্গে এই আটলান্টিক মহাসাগরের কোন স্রোতের এই প্রশান্ত মহাসাগরের ক্যালিফোর্নিয়া স্রোতের মিল আছে? বা প্রশ্ন যদি ঘুরিয়ে করি যে ক্যালিফোর্নিয়া স্রোতের সাদৃশ্য বা অনুরূপ আটলান্টিক মহাসাগরের স্রোত কোনটি? তাহলে কি উত্তর কি হবে বলতো? উত্তর হবে ক্যানারি স্রোত। তোমরা আটলান্টিকের ভিডিওটা আবার না হয় দেখে নিও। তাহলে দেখো যে উত্তর প্রশান্ত মহাসাগরে দেখো যে এই স্রোতগুলি দেখো চক্রাকারে কি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে এরকম চক্রাকারে ঘুরছে। তাই তো? তাহলে মাঝখানে এখানেও একটা কি গায়র তৈরি হয়েছে। তাই তো? তাহলে এই গায়রটাকে মানে উত্তর প্রশান্ত মহাসাগরে এখানে যে গায়র তৈরি হয়েছে, এই গায়রটাকে সাবট্রপিক্যাল গায়র বলা হয়। কি বলছি? সাবট্রপিক্যাল গায়র বলা হয়। তাহলে যদি বলি যে এই যে উত্তর প্রশান্ত মহাসাগরে এই যে গায়রটা তৈরি হয়েছে কোন কোন স্রোতের মিলন, এবার বুঝতেই পারছো কোন কোন স্রোত? এটা কি উত্তর নিরক্ষীয় স্রোত, এটা কি জাপান বা কুরোশীয় স্রোত, এটা কি উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, আর কি ক্যালিফোর্নিয়া স্রোত। এই কটা স্রোত মিলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখানে একটা গায়র তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার দেখো এটা এশিয়া মহাদেশ, এটা কি উত্তর আমেরিকা। তাহলে এশিয়ার ভূখণ্ড আর উত্তর আমেরিকার ভূখণ্ডের মাঝখানে এখানে যে এই যে প্রণালী, এই প্রণালীটার নাম কি? বেরিং প্রণালী। তাই তো? এবার এই বেরিং প্রণালী দিয়ে কি হয়? সুমেরু মহাসাগর থেকে শীতল জলের ধারা বা শীতল স্রোত নেমে আসে। কি বলছি? শীতল স্রোত নেমে আসে। তাই তো? এই শীতল স্রোতের নাম মানে যখন নেমে আসে বেরিং সাগরে যখন প্রবাহিত হয়, বেরিং সাগরের উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন তার নাম বেরিং স্রোত। ক্লিয়ার হলো? এবার দেখো বেরিং স্রোত এই উত্তর আমেরিকার পূর্ব উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয়। ঠিক আছে? দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এবার দেখো এখানে এই যে উপদ্বীপটা আছে, এই উপদ্বীপটার নাম কি বলতো? কামচাটকা উপদ্বীপ। কি বলছি? কামচাটকা উপদ্বীপ। ওকে, এবার এই কামচাটকা উপদ্বীপের পাশ দিয়ে যখন প্রবাহিত হয় তখন তার নাম কামচাটকা স্রোত। ওকে, তার মানে যদি বলি বেরিং স্রোতটা কি স্রোত? শীতল স্রোত। কামচাটকা কি একই, কামচাটকা স্রোতটা কি একই স্রোত। তাই তো? শুধু কামচাটকা উপদ্বীপের পাশে
এর নাম কি কামচাটকা স্রোত। তার মানে কি কামচাটকা স্রোতটাও কি শীতল স্রোত। ওকে, এবার দেখো, এইবার এই কামচাটকা স্রোত দেখো একদম জাপানের পূর্ব উপকূলে এসে পৌঁছায়। তো এই কামচাটকা স্রোত যখন জাপানের পূর্ব উপকূল বরাবর প্রবাহিত হয় তখন তার নাম হচ্ছে ওয়াশিও স্রোত। কি বলছি? ওয়াশিও স্রোত। এই স্রোতটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ওয়াশিও স্রোতটাও কি উষ্ণ না শীতল? বুঝতেই পারছো কি শীতল স্রোত। ওকে, তাহলে দেখো এই যে বেরিংস প্রণালী দিয়ে স্রোতটা বেরিয়ে আসছে, এই স্রোতটাই বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত। কিরকম? বেরিং সাগরে যখন থাকছে তখন তার নাম কি বেরিং স্রোত। কামচাটকা উপদ্বীপের পাশে কি নাম? কামচাটকা স্রোত, তাই তো। আর যখন জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হচ্ছে তখন তার নাম কি ওয়াশিও স্রোত। ওকে, এবার দেখো, এবার এখানে কি হচ্ছে তাহলে? এখানে তাহলে এই ওয়াশিও স্রোতটা শীতল স্রোত আর এই কুরোশীয় স্রোতটা উষ্ণ স্রোত, দুটা স্রোত কি হচ্ছে পরস্পরের বিপরীত দিকে পাশাপাশি প্রবাহিত হচ্ছে। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে প্রথমে হিমপ্রাচীর তৈরি হবে, জাপানের পূর্ব উপকূলে হিমপ্রাচীর তৈরি হবে, ঘন কুয়াশা সৃষ্টি হবে। ওকে, আর কি হবে? এখানে মগ্নচড়া সৃষ্টি হতে পারে। কিন্তু এখানে কি বলতো, এখানে জাপানের পূর্ব উপকূলে অনেকগুলো ট্রেঞ্চ বা খাত আছে। ঠিক আছে, অনেকগুলো ট্রেঞ্চ বা খাত আছে, এটা একটা। আর দুটা স্রোত যেখানে মিলিত হয়, উষ্ণ স্রোত আর শীতল স্রোত যেখানে মিলিত হয় সেখানে কি হয়? প্রচুর মাছের সমাবেশ ঘটে। ফলে এখান থেকে এই জন্য জাপানের পূর্ব উপকূল থেকে প্রচুর মাছ ধরা হয়। প্রশ্ন হতে পারে যে জাপানের পূর্ব উপকূলে কোন কোন স্রোতের মিলনে ঘন কুয়াশা সৃষ্টি হয়? তাহলে কোন কোন স্রোত? শীতল ওয়াশীয় স্রোত আর উষ্ণ কি উষ্ণ কুরোশীয় বা জাপান স্রোত। ক্লিয়ার? এবার দেখো, এইবার এই যে বেরিং স্রোত আসছে, বেরিং স্রোতের কিছু জল দেখো এই যে উত্তর আমেরিকা বা এটা কি আলাস্কা, আলাস্কার কোন দিকের উপকূল? পশ্চিম উপকূল বরাবর নিচের দিকে আছে কিছু জল। এই স্রোতটার নামও কিন্তু কি বলতো, এই স্রোতটার নামও হচ্ছে কি বলতো আলাস্কা স্রোত। ঠিক আছে, তাহলে এই স্রোতটার নামও কি আলাস্কা স্রোত, আবার এই স্রোতটার নামও আলাস্কা স্রোত। তাহলে এই যে আলাস্কা স্রোত, এই স্রোতটা কি শীতল স্রোত, আর এই যে আলাস্কা স্রোত এটা কি উষ্ণ স্রোত। ওকে, ফলে দেখো এই যে এই দুটা স্রোত তখন কি আবার একসঙ্গে মিলে ঠিক দেখো ঠিক এরকম হয়, এই এসে আবার এর সঙ্গে মিলিত হচ্ছে, এর সঙ্গে মিলিত হয়ে মানে কামচাটকা স্রোতের সঙ্গে মিলিত হচ্ছে। ঠিক আছে, মিলিত হয়ে দেখো আবার কি হচ্ছে, এই বেঁকে গিয়ে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের সঙ্গে মিলিত হচ্ছে। ফলে দেখো এখানে কিন্তু আরেকটা গায়র তৈরি হচ্ছে, তাই তো। এখানে আরেকটা গায়র তৈরি হচ্ছে, কারণ কি দেখো এই যে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, আলাস্কা স্রোত, তাই তো, এই এসে মিলিত হয়ে আরেকটা গায়র তৈরি হচ্ছে। তবে এই গায়রটা কিন্তু আয়তনে ছোট। ওকে, এই গায়রটাকে সাব পোলার গায়র বলা হয়। তাহলে দেখো উত্তর প্রশান্ত মহাসাগরে কি দুটা গায়র তৈরি হচ্ছে, একটা কি সাবট্রপিক্যাল গায়র। যদি বলি সাবট্রপিক্যাল গায়র কোন কোন স্রোতের মিলনের ফলে হচ্ছে তোমরা বুঝতে পারছো, তাই তো। আবার এটা কি সাব পোলার গায়র, সাব পোলার গায়র কোন কোন স্রোতের জন্য হচ্ছে সেও তোমরা বুঝতে পারছো। কোন স্রোত? উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত, আলাস্কা স্রোত, তাই তো, জাপান বা কুরোশীয় স্রোত, ওয়াশীয় স্রোত মিলে এই সাবপোলার গায়রটা তৈরি হচ্ছে। বোঝা গেল কি বলছি? তো এই হচ্ছে প্রশান্ত মহাসাগরের স্রোত। ঠিক আছে, তোমরা এই ছবিটা কিন্তু আবারও বলছি, তোমরা কিন্তু এই ছবিটা আগে এরকম করে আঁকবে, একটা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, একে স্রোতগুলোর নাম লিখবে এবং দুটা স্রোতের দুরকম কালি ব্যবহার করবে। উষ্ণ স্রোতের জন্য একরকম কালি, শীতল স্রোতের জন্য আরেক রকম কালি। ঠিক আছে, ছবিটা মুখস্থ করলেই কিন্তু তোমাদের নামগুলো এবং কোনটা কি প্রকৃতির স্রোত খুব সহজেই মনে থাকবে। বোঝা গেল? আজ এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।